শুভ সন্ধ্যা friends. Am I audible and visible? Am I audible and visible? Friends, am I audible and visible? Am I audible and visible? Nirmallo. Oh, yes, I am audible. Okay. Nilanjan Dotto. Yes, it is audible and visible. Then let me start. Let me start. Let me start. Let me start. Yes, let me start. But sorry, I am not seeing in my own handset. Okay. আজকে আজকে বলবো foreign visits of Rahul Gandhi, avoiding all standardized protocols, standardized security protocols. হ্যাঁ, এ নিয়ে অফিসিয়ালি কমপ্লেন হয়েছে। এটা আমরা দেখেছি বহুবার, আমরা এটাকে বহু বছর ধরে দেখছি। মাঝে মাঝেই রাহুল গান্ধীকে ভারতবর্ষে পাওয়া যায় না, কোনো মিডিয়াকেও বলতে পারে না যে কোথায় গেছে। ইভেন তার পার্টির তরফ থেকেও বলা হয় না তিনি কোথায় গেছেন। একটা অদ্ভুত সাইলেন্স থাকে। অনেক পরে বোঝা যায় যে কোথায় গেছেন। জনগণ জানতে পারে না কার সঙ্গে মিট করেছে, কোথায় কি কাজ করেছে। এবং কিন্তু একটা মুশকিল হচ্ছে কি, রাহুল গান্ধী belongs to a very important family and holds politically a important position. Also এই মুহূর্তে এলওপি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং পদে আছেন। তার কিছু হয়ে গেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জবাবদিহি করতে হবে। তার মুভমেন্টসের একটা প্রোটোকল আছে, এই প্রোটোকলটা ভায়োলেট করে তিনি যেখানে ইচ্ছে যেতে পারেন না। কিন্তু তিনি এদিকে তিনি বলেন তাকে ভারতের সরকার পছন্দ করে না, তার ক্ষতি করতে চায়। তাহলে তিনি এই সিকিউরিটি প্রোটোকলগুলো অ্যাভয়েড করে যাচ্ছেন কেন? কোথায় যান, কি করেন, কেন জানতে দেন না? নিয়ম হচ্ছে ভারতের একজন এলওপি, একজন ইম্পর্ট্যান্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বিদেশে কোথায় যাচ্ছেন, কি যাচ্ছেন, কতগুলো নিয়ম আছে। বিদেশে কোথাও গেলে সেখানে ভারতীয় এম্বাসির কারো একজন থাকার কথা, এটা প্রোটোকল। তা তিনি সবসময় অ্যাভয়েড করে যান। ভারতের এবং ইন্ডিয়া থেকে বেরিয়ে যান ভারতবর্ষের সরকারকে না জানিয়ে, জাস্ট বেরিয়ে যান। বিদেশে বিভিন্ন লোকের সঙ্গে মিট করেন, বিভিন্ন পলিটিশিয়ানদের সঙ্গে গোপন বৈঠক করেন, কাউকে কিছু জানান না। এম্বাসি ইন ডার্কনেস। কেন? এটা নিয়ে কমপ্লেন হয়েছে। আমি কমপ্লেনটা পড়ছি, আমি দুটো কাগজ থেকে পড়ছি। একটা হচ্ছে যুগশঙ্খ, যুগশঙ্খের একদম ফ্রন্ট পেজ। গতকাল কথা বলে উঠতে পারিনি, একটু কথা বলছি। রাহুলের বিরুদ্ধে চিঠি সিআরপিএফ এর। এটা ইন্ডিয়াতে কোথাও যখন মুভ করেন উনি প্রোটোকল ফলো করেন না।
উনি নিজেকে পপুলার হওয়ার জন্য একদম সিকিউরিটির বেষ্টনী ভেদ করে বেরিয়ে চলে যান। ভাব দেখান কত পপুলার, কত জনগণের কাছের লোক। এই তো তার কারণটা উনি জানেন পরিষ্কার যে ওনাকে ভারতবর্ষের কোনো টেরোরিস্ট খুন করবে না, এই কনফিডেন্স আছে ওনার, কারণ তো তাদেরই লোক। এবার আসছি যেটা লেখা হয়েছে ফ্রন্ট পেজ যুগ সংখ্যে, তার নিরাপত্তার নাকি গাফিলতি ছিল। গত 11 বছরে একাধিকবার এই অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতৃত্ব, অথচ কংগ্রেস নিজে কমপ্লেন করছে তার সিকিউরিটি প্রপারলি দেওয়া হচ্ছে না। এবার সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে বারবার নিরাপত্তা বিধি ভাঙার পাল্টা অভিযোগ তুলল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ। বিদেশ সফরের সময় নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে লোকসভার বিরোধী দলনেতার চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের নিয়ন্ত্রিত আধা সেনা। ঘটনাচক্রে যাদের হাতে আছে রাহুলের নিরাপত্তার দায়িত্ব। রাহুলের পাশাপাশি কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গেকেও চিঠির প্রতিলিপি পাঠিয়েছে সিআরপিএফ। তথ্য পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় বাহিনীর দাবি, চলতি বছরে ইটালিতে গেছেন 30 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি, ভিয়েতনামে 12 থেকে 17 মার্চ, দুবাই 17 থেকে 23 এপ্রিল, কাতার 11 থেকে 18 জুন, লন্ডন 24 জুন থেকে 6 জুলাই, মালয়েশিয়া থেকে 4 থেকে 8 সেপ্টেম্বর উনি চলে গেছেন, এবং সিআরপিএফকে তার যে সিকিউরিটি যাদের দায়িত্ব তাদেরকে না জানিয়ে গিয়েছিলেন রায়বেরেলির সাংসদ। প্রতিটি ক্ষেত্রেই সিআরপিএফের ইয়োলো বুকে উল্লিখিত প্রোটোকল লঙ্ঘন করেছেন তিনি। রাহুলের মতো অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজো এএসএল সহ Z+ নিরাপত্তা প্রাপ্ত নেতার কাছে এমন আচরণ কাম্য নয় বলেও বুধবার পাঠানো ওই চিঠিতে জানিয়েছে সিআরপিএফ নেতৃত্ব। সেই সঙ্গে ভবিষ্যৎ নিরাপত্তাবিধি মেনে চলার বার্তা দেওয়া হয়েছে লোকসভার বিরোধী দলনেতাকে। সূত্রের খবর, বিদেশ সফর সংক্রান্ত বিস্তৃত তথ্য না জানানো এবং বিধি অনুযায়ী নিরাপত্তা না নিয়ে বিদেশ সফরের জন্য প্রোটোকল মেনেই এই আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, 2022 সালে রাহুলের ভারত জোড়ো যাত্রার সময়ও নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাকে চিঠি পাঠিয়েছিল সিআরপিএফ। সেই সময় বারবার নিরাপত্তা বাহিনী ভেঙে আমজনতার কাছে পৌঁছে যাওয়ার অভিযোগও তোলা হয়েছিল তার বিরুদ্ধে। এবার শাহের বাহিনীর আপত্তি, বিদেশ সফরের বিস্তারিত তথ্য না জানানোর জন্য। অর্থাৎ পার্টি বলছে যে সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে না, আর তিনি বারে বারে দেশে এবং বিদেশে নিরাপত্তার যে প্রোটোকলটা ভায়োলেট করছেন। তিনি কনফিডেন্ট কোনো আততায়ী তাকে খুন করবে না, কারণ একটাই কথা, কারণ তিনি তো জানেন আততায়ী তাকে খুন করবে না, উনি তো ওদেরই লোক। আর ইংলিশ স্টেটসম্যানসের একদম ফ্রন্ট পেজ গতকাল, রাহুল গান্ধী ভায়োলেটিং সিকিউরিটি প্রোটোকলস অফ সিআরপিএফ। Central Reserve Police Force on Thursday raised the issue of security breaches by Lok Sabha leader of the opposition Rahul Gandhi with Congress President Mallikarjun Kharge, accusing him of not following the security protocols. CRPF VVIP Security Chief Sunil June, in a letter to Congress President Mallikarjun Kharge, raised the red flags over this violation. The CRPF chief said Mr. Gandhi was not following security protocol and often violated them.
he said that the leader of the opposition in Lok Sabha, despite being a political figure with a VVIP profile, was not taking the security seriously. The CRPF chief also raised concerns over Mr. Gandhi's frequent foreign visits, which were not informed and reported to his security team in advance. In the past 9 months, Rahul violated security protocol during 6 foreign tours. All these 6 foreign tours were made without informing the security agency, causing significant problems for the agency, the letter reportedly said. The development comes on the heels of a security breach during Mr. Gandhi's visit to Raebareli, the Lok Sabha constituency he represents. Notably, Rahul Gandhi comes under the VVIP category and enjoys Z plus protection cover. As per the security protocol, VVIP personalities like him, equipped with Z plus ASL security, are required to inform their security agency 15 days before any foreign tour. But the Congress leader has failed to keep the security team informed and updated. Mr. Gandhi's recent visit to Malaysia was mocked by BJP as a holiday trip amidst VP's Vice President's pool. বাহ বাহ, ভিপির এখানে প্রেসিডেন্ট হচ্ছে, সেখানে উনি নেই, উনি মালয়েশিয়া গিয়েছেন। কেন গিয়েছেন? এবং পিকিউলিয়ারলি উনি ও দেশের, যেখানে যে দেশে যান, অচিন্ত মাইতি, জয়দেববাবু যেখানে যান, সেখানেও এম্বাসিকে উনি কোনো খবর দেন না। তার কারণ এম্বাসিকে খবর দিলে একটা প্রোটোকল আছে, এই হাই প্রোফাইল লোক যখন বিদেশে গিয়েছে, এম্বাসির লোক সঙ্গে থাকবে, এবং বিদেশের কোনো পলিটিশিয়ানের সঙ্গে কথা বলেন, one of the persons of the embassy will sit in between. The protocol. এই যে অ্যাভয়েডটা করছেন কেন? কিছু লুকোতে চাইছেন। বিদেশে যাচ্ছেন, কিছু লুকোতে চাইছেন, ওখানে এমন সব কাজকর্মগুলো করছেন যেটা দেশের স্বার্থের বিরুদ্ধে, নিজেদের একদম ব্যক্তিগত স্বার্থে, ফ্যামিলির স্বার্থে, এবং এম্বাসিকে লুকিয়ে, সিকিউরিটি ফোর্সকে লুকিয়ে গোপনে অন্ধকারের কাজ করছেন, অন্ধকার জগতের কাজ করছেন, নোংরা কাজ করছেন। আইদার ব্যক্তি জীবনে নোংরা কাজ করছেন অথবা নোংরা পলিটিক্স করছেন দেশের স্বার্থের বিরুদ্ধে, আর কিছু না, দেশের স্বার্থের বিরুদ্ধে। এবার আমি পড়ছি, একটা জায়গা পড়ছি, এবার দেখুন এই যে প্রশ্ন উঠেছে, রাহুল গান্ধী কোন কান্ট্রির সিটিজেন? কারণ অলরেডি তথ্য এসে গেছে, হি অলসো হোল্ডিং ব্রিটিশ পাসপোর্ট। অর্থাৎ যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে, as per India's laws, constitution, India do not allow dual citizenship. পৃথিবীর কিছু কিছু কান্ট্রি আছে যারা 2-3টে কান্ট্রির সিটিজেনশিপ একসঙ্গে দেয়, অ্যালাউ করে, কিন্তু ভারতবর্ষ কাউকে ডুয়েল সিটিজেন অ্যালাউ করে না। কোনো ভারতীয় যদি বিদেশের কোনো সিটিজেনশিপ অ্যাকোয়ার করে বা নেয়, তাকে ইন্ডিয়ান সিটিজেন ছাড়তে হবে, এটাই নিয়ম। বা একজন ব্যক্তি বিদেশি সিটিজেনশিপ রিটেন করে ইন্ডিয়ার জন্য সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে না, করলেও অ্যাপ্রুভড হবে না, এটাই ল। এ নিয়ে বহু প্রশ্ন আছে। যদি রাহুল গান্ধী ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করে থাকেন, তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপ কি করে হোল্ড করছেন, এ বড় প্রশ্ন। সোনিয়া গান্ধী ইটালিয়ান সিটিজেন, ইটালিয়ান সিটিজেন বাই একদম বার্থ, বাই ডিএনএ, এটাকে ত্যাগ করা যায় না।
তার জন্য আলাদা ডিক্লারেশন লাগে। সেই ডিক্লারেশন কি কখনো সোনিয়া গান্ধী দিয়েছে? প্রশ্ন এগুলো। এবং অদ্ভুত, ভারতবর্ষে উনি সকল ইন্ডিয়ান সিটিজেনশিপ ম্যানিপুলেট করে পাওয়ার আগেই উনি ভারতবর্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ এই যে ভোটার কার্ডটা অ্যাকোয়ার করাটাও একটা অন্ধকারের কাজ, একটা ইলিগ্যাল কাজ হয়েছে। এবং উইথাউট হ্যাভিং এ ভ্যালিড ডিক্লারেশন অফ রিলিঙ্কুইশিং সিটিজেনশিপ অফ ইটালি, তার অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ, এখানেও প্রচুর প্রচুর খাদ আছে। কিন্তু মুশকিল হচ্ছে এইগুলো নিয়ে ভারতের কোনো কেস, কোনো জাজ, কোনো কোর্টে চট করে নিতে চায় না, ভয় পায়, ভয় পায়, ভীষণ ভয় পায়। কিন্তু এগুলো সব একসময় সলভ হবে। কেন ভয় পায়? কারণ সেই জাজের নিজস্ব সিকিউরিটি হ্যাম্পার হয়ে যাবে। আর কেউ যদি এটা খুব স্ট্রংলি পারসু করে, তারও এগেনস্টে একদমই তো সিকুমাকু, কঙ্গু, ইন্ডিজোট তো আছেই, বিশাল ইন্ডিজোট আছে, তাদেরও লক্ষ লক্ষ সাপোর্টার আছে। তারা ঝাঁপিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে, একদম রে রে করে উঠবে। দেশে গণতন্ত্র শেষ হয়ে গেল, একটা বিদেশি মহিলা দেশের জন্যে একদম, দেশের জন্য দেশ আত্মত্যাগ করতে এসছে, দেশকে এদেশকে একদম নিবেদিতার মতো দেশের জন্য জীবন সঁপে দিয়েছে, একদম এসে দেশকে জীবন সঁপে দিয়েছে, দেশের দেশকে আপন মনে করে। এই যে বাণী দেওয়াটা, এই যে গল্পগুলো চলছে, এগুলো দেশবাসী কবে বুঝবে যে সোনিয়া গান্ধী বিশুদ্ধ একটা মাফিয়া? কবে বুঝবে? সোনিয়া গান্ধী নেহরু ফ্যামিলিতে নেহরু গান্ধী প্রবেশ করার পরে, তার আগে এই ফ্যামিলিতে কখনো কোনো আনন্যাচারাল ডেথ হয়নি, কোনো মার্ডার হয়নি, কোনো ঘাস্টলি কিলিং হয়নি। সোনিয়া গান্ধী আসার পরে কতগুলো পর কতগুলো কিলিংস হয়েছে, মিস্টেরিয়াস ডেথস হয়েছে, কিলিংস হয়েছে। রাজীব গান্ধী যে পার্লামেন্টারি ইলেকশনের ক্যাম্পেনিং করার সময় প্রায় সারা ভারতবর্ষে 200খানা মিটিং করেছেন ফর হিজ পার্টি। সমস্ত মিটিংয়ে তার সঙ্গী সোনিয়া গান্ধী। একমাত্র একটা মিটিংয়ে সোনিয়া গান্ধী অ্যাবসেন্ট ফ্রম দ্যাট মিটিং, তার পাশে নেই। সেই মিটিংয়েই তামিলনাড়ুতে ভয়ঙ্কর ব্লাস্টে রাজীব গান্ধীর দেহ খণ্ড বিচ্ছিন্ন হয়ে গেল। এইসব জিনিসগুলো, এবং এবং যারা এই ব্লাস্ট করার ধরা পড়ল, জেল হলো, তাদেরকে আবার এই সোনিয়া গান্ধীর মেয়ে গিয়ে ক্ষমাও করে দিল অফিসিয়ালি। বিচিত্র না? এবার এই সোনিয়া গান্ধীর সম্বন্ধে এই যে ফ্যামিলি, দেখুন ন্যাশনাল হেরাল্ড কেসে, যে ক্লিন কেস, ন্যাশনাল হেরাল্ড কেসের জাতীয় সম্পত্তি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সাইফন করে চুরি করেছে, ক্লিন কেস। এবং এই কেসটা করেছেন একদম একজন বিখ্যাত, ভেরি স্ট্রং ম্যান, ভেরি শার্প ম্যান, প্রফেসর সুব্রমণ্যম স্বামী। সেই কেসটাও দেখুন কত আস্তে আস্তে চলছে। সেখানে একটা বেল নিয়ে বসে আছে, মানে ওরা প্রাইমা ফেসি অ্যাকিউজড, প্রাইমা ফেসি ওরা ক্রিমিনাল, ওরা চুরি করেছে। কিন্তু সেই কেসটা এত আস্তে আস্তে চলছে, তার কারণ ভারতবর্ষে জাজেরা এদের এগেনস্টে চট করে কোনো জাজমেন্ট দিতে চায় না, ভয় পায়, তাদেরও সিকিউরিটির প্রশ্ন আছে। সেই কেসটা এত স্লোলি চলছে। এবার আসছি সোনিয়া গান্ধীর সম্বন্ধে একটা লেখা আজকে হাতে এলো, এটা একটু বলে আজকে থেমে যাব।
এবং শুধু একটা জিনিস বলা, এদেশের মানুষ কিভাবে এই পার্টিগুলোকে এখনো সমর্থন করে, হাউ দে আর সাপোর্টিং দিস পার্টিজ। এই জনগণ আশা করে যে ইন্ডিজোট ক্ষমতায় আসবে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। আপনারা রাহুল গান্ধীর গেটটা দেখেছেন, গেট মানে চলাফেরা দেখেছেন? হোয়েন হি ইজ মুভিং উইথ দ্য পাবলিক, হোয়েন ইজ মিটিং ইজ কলিগস, পার্টিম্যান, অ্যান্ড ইভেন ইন দ্য পার্লামেন্ট, যখন সে কথা বলছে বা যখন হাঁটছে, মুভিং, গেটটা দেখেছেন? একটা লম্পট ছেলের, একটা ড্রাগ অ্যাডিক্ট লম্পট ছেলের বিহেভিয়ার। ডিপস ডিপ স্টেটের সাথে মিটিং করতে। হ্যাঁ, এবার আসছি আমি, এই ডিপ স্টেটের সঙ্গে যোগাযোগ যে এদের আছে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আমি একটা লেখা এসছে, লেখাটা একটু পড়ে আমি থেমে যাব। আমি ওটা ফেসবুকে শেয়ার করেছি। জর্জ সোরস, যে হচ্ছে আমেরিকার ডিপ স্টেটের ওয়ান অফ দ্য টপ ব্রেন অ্যান্ড ফান্ডিং, তার সঙ্গে সোনিয়া গান্ধীর সম্পর্ক। এই ডিপ স্টেট তো এগেনস্ট ওয়ান্ট টু ড্যামেজ ভারতবর্ষের ইন্টারেস্ট। এই ডিপ স্টেট, সোনিয়া গান্ধী, জর্জ সোরস অ্যান্ড সোনিয়া গান্ধী এক। রাজীব গান্ধীর 1991-এর 21শে মে হত্যা করা হয়। ঠিক এক মাস পরে 21শে জুন 1991 রাজীব গান্ধী ফাউন্ডেশন তৈরি হয়। রাজীব গান্ধীর হত্যার মাত্র এক মাস পরেই 1993 সালে সোনিয়া গান্ধী ব্রিটেনে রাজীব গান্ধী ফাউন্ডেশনের একটা শাখা খোলেন এবং ব্রিটিশ সরকার তার উপস্থিতিতে এই বিষয়ে একটি প্রস্তাব পাশ করে। 1993 সালে সোনিয়া গান্ধী রাজীব গান্ধী ফাউন্ডেশন সম্পর্কিত কাজের জন্য আমেরিকায় যান। কাজটি কী ছিল তা জানা যায়নি। একই বছর ওই 93 সালে জর্জ সোরস নিউ ইয়র্কে ওপেন সোসাইটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। 1994 সালের ডিসেম্বরে ফোরাম অফ ডেমোক্রেটিক লিডার্স ইন দ্য এশিয়া প্যাসিফিক নামে একটি এনজিও শুরু হয়, FDL-AP। আরও কিছু লক্ষ্য ছাড়াও এই এনজিওর মূল লক্ষ্য ছিল মুক্ত কাশ্মীর। হ্যাঁ, কাশ্মীরকে মুক্ত করা, এটাই ছিল ওদের স্লোগান এবং এজেন্ডা, এই PDL-AP। এবার সিকোয়েন্স অফ ইভেন্টস দেখুন। রাজীব গান্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ফোরামের সহসভাপতি ছিলেন সোনিয়া গান্ধী। আবার পড়ুন, রাজীব গান্ধী ফাউন্ডেশন চেয়ারপারসন হিসেবে FDL-APর প্রায় সকল সদস্যই মার্কিনপন্থী ছিলেন। সোরস ফাউন্ডেশন, দিস ওপেন সোসাইটি ফাউন্ডেশনের এনজিওর অন্যতম প্রধান অর্থায়নকারী ছিল। হ্যাঁ, সোরস ফাউন্ডেশন কাশ্মীর মুক্ত করার জন্য এনজিওটিকে অর্থায়ন করেছিল। সোনিয়াজি এতে যোগ দিয়েছিলেন এই ফাউন্ডেশনে। এখন কান্দাহার বিমান ছিনতাইয়ের সম্পর্কে আসি। চমকপ্রদ তথ্য রয়েছে, এটাও পড়ুন। কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনাটি ঘটে 1999 সালে। কান্দাহার পৌঁছানোর আগে বিমানটি জ্বালানি ভরার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে অবতরণ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে বিমানবন্দরে প্রবেশের অনুমতি দিয়েছিল, কিন্তু ভারতীয় অ্যাম্বাসেডরকে ঢুকতে দেয়নি। এরপর সন্ত্রাসীরা বিমানটি আফগানিস্তানে কান্দাহারে নিয়ে যায়, যেটি তখন তালিবানদের অধীনে ছিল। আরেকটা তথ্য হলো, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকা সেই সময় তালিবানদের সমর্থন করছিল। ছিনতাইকারীরা প্রথমে 36 জন সন্ত্রাসীকে মুক্তির দাবি করেছিল। দর কষাকষির পর মাসুদ আজাহার সহ 3 জন সন্ত্রাসীর মুক্তির বিষয়ে একমত হয়। 36 জনের এই তালিকায় একজনের নাম ছিল সন্ত্রাসী লতিফ, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। তখন লতিফ নামটি মনে রাখবেন,
কারণ পরবর্তীকালের ঘটনাগুলির বোঝবার জন্য। মাসুদ আজাহারের প্রতি এফবিআইয়ের বিশেষ আগ্রহ ছিল। 1995 থেকে 98 সালের মধ্যে যখন তিনি ভারতীয় কারাগারে ছিলেন, তখন এফবিআই তার বেশ কয়েকটি সাক্ষাৎকার নিয়েছিল। দয়া করে মনে রাখবেন সাক্ষাৎকারটি কার। সন্ত্রাস মাসুদ আজাহার। কে তার সাক্ষাৎকার নিয়েছিল? আমেরিকান গোয়েন্দা সংস্থা। মুক্তি পাওয়ার পর সন্ত্রাসী মাসুদ আজাহার আইএসআইয়ের সহায়তায় পাকিস্তানে পৌঁছে জয়েশে মোহাম্মদ নামে একটি সন্ত্রাসী সংগঠন তৈরি করে, যার লক্ষ্য ছিল আজাদ কাশ্মীর। তাই আজাদ কাশ্মীর, যেটা এজেন্ডা ছিল সোরসের এজেন্ডা, জর্জ সোরসের সংগঠন এজেন্ডা। আজাদ কাশ্মীর থেকে এই পোস্টে কিছু কিছু মনে আছে? 2001 সালের জুন মাসে সোনিয়া গান্ধী তার সহকর্মীদের যথা মনমোহন সিং, নটবর সিং, মুরলী দেওয়া, জয়রাজ রমেশকে সাথে নিয়ে 5 দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে পৌঁছানোর আগে তিনি ব্রিটেন এবং আইসল্যান্ড সফরে যান। উভয় দেশটি হলো করমুক্ত দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রে সোনিয়া গান্ধী বৈদেশিক সম্পর্ক পরিষদ এবং হেনরি কিসিঞ্জারের সঙ্গে বদ্ধ কক্ষে বৈঠক করেন। বৈদেশিক সম্পর্ক পরিষদ কি, এর ক্ষমতা কি, এটি সম্পর্কে জানতে এই ছবিটি দেখুন। অথচ সোনিয়া গান্ধী ওয়াজ নো মিনিস্টার। এরাই সেই ব্যক্তি যারা এর অংশ এবং সবকিছু নির্ধারণ করে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিও। এরপর আপনি সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার ভূমিকাও বুঝতে পারবেন। এই সফরে সোনিয়া গান্ধীর সহযোগী নটবর সিংয়ের মতে, সোনিয়া গান্ধী সেখানে খুব বিশেষ লোকেদের সাথে দেখা করার আশা করেছিলেন। তিনি সেই বিশেষ লোকেদের কথা নাম প্রকাশ করেননি। মাত্র কয়েক মাস পরে 13 ডিসেম্বর 2001 তারিখে জৈশে মোহাম্মদের সন্ত্রাসীরা ভারতীয় সংসদ আক্রমণ করে। যখন সংসদ আক্রমণ করা হয়, তখন সোনিয়া গান্ধী আমাদের আগেই সংসদ ছেড়ে বাইরে চলে গিয়েছিলেন। তার মানে সোনিয়া গান্ধী কি জানতেন সংসদ আক্রান্ত হবে? 2004 সালে নির্বাচনে জয়লাভের পর সোনিয়া গান্ধী সরকার পরিচালনার জন্য এনএসি গঠন করেন। হর্ষ মন্দিরের এবং অরুন্ধতী রায়ের ছবিতে পল্লবী যোশীর চরিত্রটি কি আপনার মনে আছে? এই এনএসির অংশ ছিলেন। মজার বিষয় হলো, তারা দুজনেই ভারতে জর্জ সোরসের হয়ে কাজ করতেন, এই অরুন্ধতী রায় আর হর্ষ মন্দির। HRLN নামে একটি এনজিও রাজীব গান্ধী ফাউন্ডেশনের সহযোগিতায় নকশাল এবং বিচ্ছিন্নতাবাদীদের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। এই এনজিওটি সোরস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও তহবিল পেয়েছে। 2004 সালে ক্ষমতায় আসার সোনিয়া গান্ধীর প্রথম সিদ্ধান্ত ছিল সন্ত্রাস বিরোধী আইন পোটা বাতিল করা। 28 মে 2010 তারিখে ইউপিএ সরকার শুভেচ্ছার নিদর্শন হিসেবে 25 জন সন্ত্রাসীকে মুক্তি দেয়। এই 25 জন, এবং তাও নববর্ষের শুভেচ্ছা নিদর্শন হিসেবে। এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, লতিফকেও মুক্তি দেওয়া হয়েছিল, যার নাম মাসুদ আজাহারের সাথে তালিকায় ছিল। সে সময় তাকে মুক্তি দেওয়া হয়নি। আরটিআই রিপোর্ট অনুসারে 2004 থেকে 2014 সালের মধ্যে সোনিয়া গান্ধীর বিদেশ ভ্রমণের কোনো রেকর্ড সরকারের কাছে নেই। আরটিআই রিপোর্ট বলছে, আরটিআই করার পরে সরকার জানাচ্ছে এই যে 2004 থেকে 2014 মধ্যে সোনিয়া গান্ধী যে বিদেশ সফর করেছে 10 বছরে, তার কোনো অফিসিয়াল রেকর্ডস নেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। ঠিক একই জিনিস, তার ছেলে রাহুল গান্ধী বাইরে চলে যাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না জানিয়ে। কোথায় কি করছেন কেউ জানে না, কোনো রেকর্ডস নেই। neither in the records here inside India nor in our embassies in the respective countries.
2011 সালের পর সোনিয়া গান্ধী চিকিৎসার কারণে বেশ কয়েকবার আমেরিকা সফর করেছেন। কংগ্রেসের মুখপাত্ররাও সেই তথ্য দিয়েছেন, তাও তিনি ভারত থেকে যাওয়ার পরে, আগে জানিয়ে যাননি। একইভাবে 30শে নভেম্বর 2015 তারিখে তার চিকিৎসা পরীক্ষার জন্য 3 দিনের জন্য আমেরিকা গিয়েছিলেন এবং 2 জানুয়ারি 2016 তারিখে পাঠানকোটে আক্রমণ ঘটে। আপনি কি জানেন এই হামলার মূল সন্ত্রাসী কে ছিল? সেই লতিফ, যাকে 2010 সালে ইউপিএ সরকার শুভেচ্ছা নিদর্শন হিসাবে মুক্তি দিয়েছিল। নরসিংহ রাও সরকারের সময় যে অর্থমন্ত্রী ভারতবর্ষে নিয়ম বহির্ভূতভাবে রাজীব গান্ধী ফাউন্ডেশন নামক বেসরকারি ট্রাস্টকে প্রথমে 100 কোটি টাকা ফান্ড দিয়ে পরে আরও 250 কোটি টাকা ফান্ড দিয়েছিল, তার নাম মনমোহন সিং। দুর্ভাগ্য হচ্ছে আমাদের ভারতবর্ষের লোক এদেরকে এখনো বিশ্বাস করে। ডিপ স্টেটের সাথে মিটিং করতে, ওরা কমনওয়েলথের নাগরিক, ভারতের না। সেটাই তো ওর বংশধারা মুচলেখা দিয়েছে 1947-এ 50 চুক্তিতে ট্রান্সফার অফ পাওয়ার। জয়দেব বাবু, ছুঁচো মেরে কেউ হাত গন্ধ করতে চায় না। এবার দেখুন, এবার এই যে এই নেহেরু গান্ধী ডাইনেস্টির প্রত্যেকের, দেখুন ভারতবর্ষের বিপ্লবীরা যখন যুদ্ধ করছে এগেনস্ট ব্রিটিশ, তখন তারাও বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছে সেক্রেটলি। তারা যোগাযোগ করেছে জাতির শত্রুর যারা শত্রু তাদের সঙ্গে। আর নেহেরু গান্ধী ডাইনেস্টির লোকেদের কাদের সঙ্গে সম্পর্ক? যখন ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করছে জনগণ ফর লিবারেশন, সে সময় এই গান্ধী নেহেরু ডাইনেস্টির সব সম্পর্ক ব্রিটিশের সঙ্গে, খুব গোপনে। কি গান্ধী কি নেহেরু, এই সম্পর্ক। সেই সম্পর্কটা পরবর্তীকালে গান্ধী নেহেরুর হয় ইউএস এর সঙ্গে, যে ইউএসই হচ্ছে মানবতার শত্রু, গোটা মানবতার শত্রু। গোটা পৃথিবীতে রেজিম চেঞ্জ করা, নিজের অপছন্দের লোককে সরিয়ে দেওয়া, এই কাজটা তারা করেছে, করে আদৌ করে চলেছে। পৃথিবীব্যাপী এত যে রেজিম চেঞ্জ করেছে, ভালো করেছে, ভালোর জন্য নয়, ওরা করেছে নিজেদের ডিপ স্টেটের স্বার্থে। এটা যে আমেরিকার জনগণের স্বার্থে তাও না, আমেরিকার ডিপ স্টেটের স্বার্থে। ডিপ স্টেটটা কাদের স্বার্থে? আবার ওদের যে ওয়েপন্স লবি আছে, আমেরিকার যে ওয়েপন্স লবি, কারণ পৃথিবীতে তো অশান্তি লেগে থাকবে, যুদ্ধ লেগে থাকবে, ওদের ওয়েপন্স বিক্রি হবে। ওয়েপন্স বিক্রি হলে ওয়েপন প্রোডাকশন ফ্যাক্টরিগুলো জেগে থাকবে, ওদের লাভ হবে, মুনাফা হবে। এ হচ্ছে ডিপ স্টেটের কাজ। এবার এরাই চাইছে ভারতবর্ষে, এবং কয়েকদিন আগে কংগ্রেস, এই গত পরশু নেতারা প্রকাশ্য বিবৃতি দিয়েছে, আশা করেছে যে নেপালে যেভাবে গণ অভ্যুত্থান হয়ে গভর্নমেন্ট ফেলে দিয়েছে, ভারতেই হোক, এটা ভারতবর্ষে হোক। ভারতে আশা করছি এরকম তাদের বক্তব্য। ভারতবর্ষে নাকি সরকার, কেন্দ্রীয় সরকার খুবই করাপ্টেড, হ্যাঁ খুবই করাপ্টেড। তো কম্পেয়ার করলেই হবে, ইউপিএ গভর্নমেন্টের 10 ইয়ার্সে একদম কোর্ট জাজড, সুপ্রিম কোর্টে জাজড কতগুলো করাপশন করেছে। আর এই 13 বছর হলো এনডিএ গভর্নমেন্ট, তার এগেন্সে তোমরা অনেক কেস করেছো। সুপ্রিম কোর্ট একবারও কোথাও করাপশনকে বলেছে হ্যাঁ করাপশন হয়েছে? তফাৎটা এইখানে। কারণ কংগ্রেস এবং তার সঙ্গীরা হাঁপিয়ে উঠেছে যে ক্ষমতার বাইরে থাকলে তো ব্ল্যাক মানি পাবে না, টাকা ইনকাম করতে পারবে না। ওরা হাঁপিয়ে উঠেছে, ওরা ক্ষমতায় গিয়ে চুরিচামারি করবে, এই জন্যে ওরা লাফিয়ে উঠেছে। সেই জন্যেই ইভিন ভারতের শত্রুর সঙ্গে ওরা কোলাবোরেট করছে। এতে মণিশঙ্কর আয় গিয়ে পাকিস্তানে কয়েক বছর আগে, সেখানকার প্রেসই বলেছে মণিশঙ্কর আয়ার এখানে এসছে এবং বলেছে পাকিস্তান সরকারকে আমাদেরকে হেল্প করো মোদিকে উৎখাত করার জন্য। এটা পাকিস্তান প্রেসেই প্রকাশিত হয়েছিল। এই যে কংগ্রেসের হাইকমান্ড, সকল হাইকমান্ড মানে
সোনিয়া গান্ধী ফ্যামিলি, মা, মেয়ে এবং ছেলে, তো হাইকমান্ড। প্রেসিডেন্ট কিচ্ছু না, প্রেসিডেন্ট একটা পাপেট। এই হাইকমান্ডের সঙ্গে চীনের একটা গোপন বৈঠকে একটা প্যাক্ট হয়েছিল, অথচ এত বড় একটা পলিটিক্যাল প্লেনে কথাবার্তা হচ্ছে, দের ওয়াজ নো রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গোপন বৈঠক হয়েছিল, এবং সোনিয়া গান্ধী যতবার বিদেশে গেছে তার কোনো রেকর্ডস নেই। রাহুল যতবার বিদেশে যাচ্ছে কাউকে না জানিয়ে যাচ্ছে, এবং সেখানেও এম্বাসিকে জানাচ্ছে না, কোনো রেকর্ডস নেই। কারণ এই নেহরু গান্ধী ফ্যামিলি, গান্ধীও কংগ্রেসের নেতা হয়েছিল ইন এ ভেরি ডার্ক ওয়ে, টর্চুয়াস ওয়েতে, পর্দার পেছন থেকে কলকাঠি নেড়ে ব্রিটিশ তাকে তৈরি করেছিল নেতা হিসেবে। খিলাফতিস্টদের সাহায্যে তিনি অল ইন্ডিয়া লিডার হয়েছিলেন, ব্রিটিশ ব্যাকড, ব্রিটিশ ইঞ্জিনিয়ার। নেহেরু প্রধানমন্ত্রী হয়েছিলেন, নেহেরু প্রধানমন্ত্রী বাই ডেমোক্রেসি হননি, জনগণের ভোটে হননি। সমস্ত প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি কেউই তাকে চায়নি, সবাই প্যাটেলকে চেয়েছিল আজ প্রধানমন্ত্রী 1947 অগাস্টে। কিন্তু ব্রিটিশের ইচ্ছায়, গান্ধীর ইচ্ছায় ব্রিটিশ চেয়েছে, তাই গান্ধী চেয়েছে, তাই গান্ধীর ইচ্ছায় প্যাটেলকে না করে নেহেরুকে প্রধানমন্ত্রী করেছেন। এভাবে পেছনের দরজা দিয়ে ওরা ক্ষমতায় এসছে। ওরা ওরা কখনো ভাবতে পারে না যে ওদের বংশের সবাই আশা করে প্রথমেই একদম স্ট্রেট প্রধানমন্ত্রী, জন্মেই প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী নয়, অন্য কোনো রাজ্যের মন্ত্রী নয়, কেন্দ্রে কোনো ডেপুটি, একদম সোজাসুজি প্রধানমন্ত্রী। নেহেরু একদম হ্যাজ লেড নো ফ্রিডম মুভমেন্ট, বাট হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। ইন্দিরা গান্ধী দিন কয়েক শাস্ত্রীজির ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন, ব্যাস, তারপরে হাঁপিয়ে উঠেছিলেন যে বাবার চেয়ারটা তো আমার প্রাপ্য, বাবার চেয়ারে আবার শাস্ত্রীজি বসবে কেন, আমিই তো বসবো, হাঁপিয়ে উঠেছিলেন। তাই ছলচাতুরি করে আবার উনি ক্ষমতায় এলেন। শাস্ত্রীজির মৃত্যু বিদেশের মাটিতে খুব রহস্যজনক, আমি বহুবার বলেছি। সেই হত্যা রাশিয়া করেনি, একদম শাস্ত্রীজির কিচেনের লোক এই পয়জনটা করেছে, কিচেনের লোক। শাস্ত্রীর কিচেন মানে শাস্ত্রীজির যে প্রাইম মিনিস্টার অফিস, পিএমও, প্রাইম মিনিস্টার অফিস শাস্ত্রীজির, তার যে কিচেনের যে বয়গুলো ছিল, কিচেন বয়েজ, সব নেহেরুর কিচেন বয়। আর সেই কিচেনে কন্ট্রোল ছিল ইন্দিরা গান্ধীর। ইন্দিরা গান্ধীর সব পছন্দের লোকেরাই নেহেরুর কিচেনে ছিল। শাস্ত্রীজি এটা অবিশ্বাস করেননি, ফলে কোনো কিচেন বয়কে তিনি চেঞ্জ করেননি। নেহেরুর কিচেনটাই, পিএমওর কিচেনটাই শাস্ত্রীজি অ্যাকোয়ার করেছিলেন উইথাউট চেঞ্জিং এনি ওয়ান। সেই কিচেন বয়রাই কয়েকজন গেছিল তাসখান্দে, বিষ প্রয়োগ সেখানেই হয়েছিল, তাদের হাতেই। সেখানে কন্ট্রোল ছিল ইন্দিরা গান্ধীর। আর সেই লোকটা ছিল মুসলিম, পাকিস্তানপন্থী। তাসখন্দ থেকে সোজাসুজি চলে যায় পাকিস্তানে। ইন্দিরা গান্ধী পরে তাকে তার সমস্ত মাইনে, সমস্ত পেনশনের টাকা পাঠিয়ে দিয়েছিলেন। তার উপরে শাস্ত্রীজির ডেড বডির কোনো পোস্টমর্টেমও হয়নি, এবং যে ইনভেস্টিগেশনের যে ক্রুড প্রসেসটা শুরু হয়েছিল, যারা উইটনেস দিতে গিয়েছে তারা তারা কিল্ড হয়েছে অন দ্য স্ট্রিট, অথবা বাই সাম অ্যাক্সিডেন্ট পঙ্গু হয়ে গেছে। একটা মাফিয়া ফ্যামিলি, মাফিয়া ফ্যামিলির হাতে ভারতবর্ষ পড়ে গেছিল। সেই মাফিয়া ফ্যামিলির থেকে যদিও মুক্ত অ্যাপারেন্টলি, কিন্তু এখনও সে ইনফ্লুয়েন্স থেকে পুরোপুরি মুক্ত নয়। কারণ ভারতবর্ষের কোটি কোটি মানুষ এখনও তাদেরকে মহান হিসেবে, নেতা হিসেবে মনে করে, তাদের হাতে নাকি দেশ ভালো থাকবে। এটা খুব দুর্ভাগ্য। শুভরাত্রি। এবং সবথেকে মজার হচ্ছে এই পার্টিটাকে, এই সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কার এই কোম্পানি পার্টিটার সঙ্গে আজ জুটে গেছে এতগুলো ইন্ডিজোটের পার্টি, যে পার্টিগুলো সব ব্যক্তিকেন্দ্রিক, না হলে ফ্যামিলি কেন্দ্রিক। কমিউনিস্টরাও সঙ্গে আছে, অদ্ভুত।
কারণ কমিউনিস্টরা কোনোদিনই তো দেশপ্রেমিক ছিল না। সিপিআই ছিল হচ্ছে কমিনটার্নের এজেন্ট, পরে বিশ্বযুদ্ধের সময় ছিল ব্রিটিশের এজেন্ট, পরে আবার রাশিয়ার এজেন্ট। আর সিপিএম বরাবরই হচ্ছে তৈরি হয়েছিল বাই দ্য ব্রেনস অফ ইউএসএ, চায়না অ্যান্ড পাকিস্তান, initially funded by all their agents who are all enemies of India, এবং বরাবরই তারা পাকিস্তান, চীন এবং আমেরিকার এজেন্ট। সিপিএমের লোকেদের অদ্ভুত চরিত্র, ওরা প্রতিনিয়ত বলে আমেরিকান সাম্রাজ্যবাদ মুর্দাবাদ, আর তাদের ছেলেমেয়েরা বউয়েরা আর তাদের চিকিৎসা হয় আমেরিকাতে। এক অদ্ভুত খেলা, অদ্ভুত খেলা। ওরা কখনো ভারতের জন্য কিছু ভালো ভাবতে পারবে না। ওরা চায় রাহুল গান্ধীর মতো লোকের প্রধানমন্ত্রী হোক, সেখান থেকে ওরা কিছু চুরির টাকা, কালো টাকার শেয়ার পাবে। আপনার সব কথাগুলো আজ জার্নালিস্ট প্রদীপ সিং বলেছেন, তাই? They always feel they are the special VVIP family. Yes. ওরা মনে করে যেন দিল্লির সিংহাসনটা ওদের জন্যই তৈরি হয়েছিল। রাজীব গান্ধী ডাইরেক্ট প্রধানমন্ত্রী, সবাই ডাইরেক্ট প্রধানমন্ত্রী। সুরন স্বামী না থাকলে, অধ্যাপক স্বামী না থাকলে তো সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যেতেন। কি দুর্ভাগ্য! আবার এটা নাকি তার ত্যাগ, দেশের জন্য ত্যাগ। বাবা, একটা মাফিয়া, মাফিয়া লেডি। সে মাফিয়া লেডির আবার এত সমর্থক আছে ভারতবর্ষের। মানে ইন্টেলেকচুয়ালি, মরালি আমরা কত ইনফিরিয়ার, ভারতবর্ষে কত মানুষ পলিটিক্যালি কত অন্ধকারে আছে, আমাদের বৌদ্ধিক সত্তা কত দুর্বল, কত ভুল চিন্তা করি আমরা, কত ভুল চিন্তা করি। শুভরাত্রি।